নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান গাইডলাইন্স বাই শ্রীময়ী। এবং অবশ্যই এই গাইডলাইন্স বাই শ্রীময়ী অনুষ্ঠান মানেই আমাদের আলোচনা এবং ট্যারো কার্ড রিডিং, তার সঙ্গে ওরাকল রিডিং। আমাদের এই ট্যারো কার্ড রিডিংয়ের মাধ্যমে আমরা বহুবার এখানে দেখেছি যে ঠিক আমার সামনে মুহূর্ত কি আছে এবং আমি কিভাবে চলবো সেটা যেমন আপনি জানতে পারেন, তবে তার সঙ্গে থাকে কিন্তু তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান, যেখানে আপনি সফলতা পাচ্ছেন। অবশ্যই তার সঙ্গে আমাদের একদম বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান একদম বিশেষ মুহূর্তকে কাজে লাগিয়ে যখন করা হয় আরও বেশি এফেক্টিভ। আমাদের সঙ্গে অবশ্যই গাইডলাইন্স বাই শ্রীময়ী মানে শ্রীময়ী। অনেক অনেক স্বাগত জানাবো। ধন্যবাদ আপনাকে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, জাস্ট গুয়াহাটি থেকে ফেরার পথে যারা আমাকে প্রচুর ভালোবাসেন, আমার কথা ফলো করেন, কথা শুনে চলেন, তো তাদের মধ্যেই আমাকে কেউ উপহার দিয়েছিলেন এই সুদৃশ্য মেখলাটি, যতটুকু দেখা যাচ্ছে। তো অনেকেই অনেক উপহার দিয়েছেন, তার মধ্যে দুটি সুন্দর সুন্দর মেখলা আমি উপহার পেয়েছি গুয়াহাটি থেকে। আপনাদের অনেক ধন্যবাদ। পড়লাম, আপনারা মানে মানে ওনারা থাকে না যে উনি পড়বেন, তো দিচ্ছি, তো আমি পড়ে এসেছি, আপনারা দেখুন। and thank you so very much। কিন্তু বেশ মিষ্টি লাগছে তোমাকে এই ড্রেসে। তবে আজকে দেখো, আলোচনা তো তোমার চলছেই শ্রাবণ মাস নিয়ে। শ্রাবণ মাসে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকে, অবশ্যই অবশ্যই। তোমার কাছে জানবো আজকে বোধহয় আমরা ট্যারো কার্ড রিডিং এর মধ্যে, আমরা ট্যারো কার্ড রিডিং এর উপর থাকবো। তার আগে গ্রহ সঞ্চারটা বলবো। এবং দেখুন, 6টা মাস চলে গেছে, শ্রাবণ মাস হচ্ছে 7 নম্বর মাস। তো 7 নম্বর মাসের শ্রাবণকে পূর্ণ মাস বলা হয়, শিবের জন্ম মাস সেই হিসেবে তো অবশ্যই। এবং সেলেস্টিয়াল কানেকশন, আপনি যদি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতেও ধরেন, নাম্বার 7 মান্থের একটা গুরুত্ব রয়েছে, কারণ 6টা মাস চলে যায়, এটা পরের হাফটা শুরু হচ্ছে। তো একটা গ্রহ সঞ্চার পরিবর্তন হচ্ছে, উত্তরায়ণ দক্ষিণায়ন অনেক কিছু ব্যাপার থাকে। এর মধ্যে 10 তারিখ হচ্ছে, মানে একটা আমি অলরেডি একটা এপিসোডে বলেছি, 7 তারিখ হচ্ছে বৃহস্পতি অস্ত গিয়েছিলেন, বৃহস্পতি উদয় হচ্ছে। তো চাকরি বাকরি, কেরিয়ার, সংসারের স্টেবিলিটি, বেশ কিছু রাশি সেক্ষেত্রে বেনিফিটে থাকবেন। কিন্তু আবার 13ই জুলাই শনি বক্রি হচ্ছেন, বক্রি হয়ে মীন রাশিতেই রয়েছেন। এবং আরেকটা কানেকশন হচ্ছে 18ই জুলাই বুধ কিন্তু কর্কট রাশিতে বক্রি হচ্ছেন। এই ক্ষেত্রটা বুধের বক্রি হওয়াটা আমাদের ইন্টেলিজেন্সের ওপর কিছুটা হলেও প্রভাব কিন্তু, কুপ্রভাব কিন্তু ফেলবে। এবং বুধ যেহেতু ধরুন বালক, এবং সেক্ষেত্রে অল্প বয়সী ছেলে মেয়েদের ওপর বুধের প্রভাবটা আমি বলবো সুবর্ণাদি অনেকটা বেশি। তো সেক্ষেত্রে তাদের ধরুন একটা ভুল সিদ্ধান্ত নেওয়া, মানে বলে না মতিভ্রংশ হওয়া, অসৎ সঙ্গে পড়ে যাওয়ার একটা মানে এই জায়গাটা আছে। এবং বিশেষ করে কর্কট রাশিতে বুধ বক্রি হচ্ছে, তো কর্কট রাশি হচ্ছে চন্দ্রের রাশি, এবং এরা খুব সফট হার্টেড হন, মানে বলে না গোয়িং বাই ইউ ফিল, এদের মানে খুব মেন্টাল রাশি। এটা মন যেটা বলবে এরা সেদিকেই প্রবাহিত হতে ভালোবাসেন। সুতরাং বলবো যাদের ছেলেমেয়েরা সন্তানরা কর্কট রাশি রয়েছেন, বা নিজেরাও যারা কর্কট রাশি, সিদ্ধান্ত নেওয়ার আগে 2বার না 5বার অন্তত ভেবে নেবেন আপনি কি সিদ্ধান্ত, কারণ আপনার এই একটি ভুল সিদ্ধান্ত জীবনে কিন্তু বড় পরিণাম ডেকে আনতে পারে। সো বি ভেরি কেয়ারফুল। বুধ বক্রি হচ্ছে, সকলের ওপরই ইম্প্যাক্ট ফেলবে, বিশেষ করে কর্কট রাশি কিন্তু আমি বলবো যে একটু কিন্তু সতর্কতার দরকার আছে। আমরা ইয়েতে আসবো, রিডিংয়ে আসবো। তার আগে যে আমাকে যেটা অনেকেই বলেছেন যে শ্রীময়ী মাসটা তো পড়লো, এত অ্যাক্সিডেন্ট যাচ্ছে, এত এদিক ওদিক যাচ্ছে, তো একটু জানতে চাই রাশিফলটা, ট্যারো কার্ডের রাশিফল। অনেক রাশিফলই আমরা শুনি, তো মেষ বৃষ মিথুন কন্যা, আপনাদের অনুরোধে আমাকে এখন এভাবেই বলতে হয়। তো ফার্স্টেই চলে আসছি মেষ রাশি, যারা অলরেডি 7.5 জ্বালায় একদম জর্জরিত, পীড়িত এবং ভীত সন্ত্রস্ত। তো মেষ রাশির জন্য আমি দেখে নিচ্ছি কি ফলাফল নিয়ে এসছে এই শ্রাবণ মাস এবং এই মান্থ অফ জুলাই। জুলাই এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের বিয়েটা বহুদিন আটকে ছিল, তাদের কিন্তু বিবাহের কানেকশন কিন্তু এই মাসে মানে পাকা কথা হতে পারে, বিয়ে ফাইনাল হয়ে যেতে পারে। এমন হয়তো অনেকে রিলেশনশিপে ছিলেন যাদের অভিভাবক কিছুতেই মেনে নিচ্ছিল না, তো সেই জায়গা থেকে কিন্তু মেষ রাশির জন্য পজিটিভ ফল। সেক্ষেত্রে কিন্তু মানে পারিবারিক স্তর থেকে কিন্তু এটা মেনে নিতে পারেন। এবং দা ফুল রয়েছে এক্ষেত্রে যারা শেয়ার ফাটকা, অর্থাৎ ওই মানে ধরুন মিউচুয়াল ফান্ড ইত্যাদি ইনভেস্টমেন্ট রিলেটেড ম্যানেজমেন্টের সঙ্গে যারা রয়েছেন, ফিনান্সিয়াল সেক্টরে কিন্তু বড় লাভ হতে পারে, অর্থাৎ ফাটকা থেকে লাভ। কিন্তু তাও বলবো লং টার্মে ইনভেস্ট করবেন,
হুট করে, যেহেতু আবার বকরিটা হচ্ছে, একটু সাবধানে থাকবেন, কিন্তু বুদ্ধি করে বা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে, এক্ষেত্রে অবশ্যই ফাইন্যান্সিয়াল বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে চলে, সেক্ষেত্রে কিন্তু বড় লাভ হতে পারে। কাজে মেষ রাশির জন্য আমি বলবো না যে জুলাই মাসে ভয়ঙ্কর কিছু মানে জেনারেল নেগেটিভ কিছু আছে। হ্যাঁ, জেনারেল ওয়েতে নেগেটিভ কিছু রয়েছে, তবে যাদের গ্রহ দশা খারাপ চলছে বা কুপ্রভাব চলছে, খারাপ গ্রহ দৃষ্টি দিচ্ছে, তাদেরকে বলবো যে অবশ্যই এটা ব্যক্তিগত বার্থ চার্টের উপর ডিপেন্ডেন্ট। নেক্সট বৃষ রাশি দেখে না যাক। বৃষ রাশিতে শুক্রটা এই মুহূর্তে এসছে বলে সকলেই অসম্ভব হইচই হচ্ছে, দারুণ ব্যাপার দারুণ ব্যাপার, কিন্তু মানে শুক্রের অবস্থান বা শুক্র যে সবসময় ভালো দেয় না, শেফালি জারিওয়ালার মৃত্যুই তার প্রমাণ। একদমই মারা গেলেনও 42 বছরে, মানে 4 আর 2 সেই 6, শুক্রের সাথে কেতুর সংযোগ, মানে সে নার্সিসিস্টিক লাভ, নিজেকে ভালোবাসা, নিজেকে সুন্দরী দেখানো, নিজেকে লাস্যময়ী দেখানো, বেশি যৌবন আটকে রাখা, মানে এই যে জায়গাটা, শুক্র তো আমাদের হরমোনেরও কারক, সেইখানে কেতুর দৃষ্টি মানে সংযোগ যেভাবেই হোক, আমি হয়তো যদি আপনারা মানে রিকোয়েস্ট আসে, আমি শেফালি জারিওয়ালার কুষ্টি একদিন আমি অ্যানালিসিস করব অ্যাজ পার, মানে যদি আপনারা চান তো। কিন্তু এই যে জায়গাটা, তো এই ক্ষেত্রেই বলছি যে কিন্তু শুক্রও কিন্তু, এবং তার সাথে কেতুর এই সংযোগও কিন্তু মারক হলো। সুতরাং শুক্র এসছে বলেই আমি বলবো না যে ভয়ঙ্কর আনন্দের কোনো ঘটনা ঘটেছে, সাপোর্টিং ফ্যাক্টরসগুলোও দেখতে হবে। বৃষ রাশির জন্য অর্থভাগ্য শুভ, এস অফ পেন্টিকলস আর হিয়ার, তো সুতরাং অর্থভাগ্য অবশ্যই সেক্ষেত্রে শুভ। নতুন কোনো সুযোগ আসতে পারে, বিজনেসের ডেভেলপমেন্ট হতে পারে, নতুন ব্যবসায় হাত দিতে পারেন, এবং একটু বন্ধু সার্কেলটা দেখে মিশবেন। আপনাকে যারা মানে সেই বলে না তোষামত করছে, সবসময় পিঠ চাপড়াচ্ছে, তারা কি আপনার প্রকৃত বন্ধু? এটা ভেবে দেখবার সময় এসছে। দীক্ষা হতে পারে, এবং সামনে গুরু পূর্ণিমা রয়েছে, 10ই জুলাই গুরু পূর্ণিমা, সদ্গুরু লাভ হতে পারে, প্রপার কোনো উপদেশটা আপনার জীবনে কিন্তু গাইড হয়ে আসতে পারেন, যার পরামর্শে আপনি জীবনে কিন্তু বহু উন্নতি করবেন। সো বেস্ট অফ লাক টু বৃষ রাশি। চলে আসবো পরবর্তী রাশি মিথুন। এনারা হচ্ছেন বুদ্ধিমান রাশি, বারবার বুধের জাতক জাতিকা। তো মিথুনদের জন্য দেখে নেওয়া যাক কি বার্তা বহন করে এনেছে জুলাই মাস। মিথুনের জন্য দেখতে পাওয়া যাচ্ছে, মিথুন এমনিও পরিশ্রমী রাশি, সেটা তো আছেই। মিথুনের জন্য বলবো ভাই, শরীরটা কিন্তু ভালো পাচ্ছি না, শরীরটা নিয়ে সাবধান, বিশেষ করে পেট, অ্যাবডোমেন রিলেটেড জায়গাটা সাবধান। যারা একটু অ্যালকোহল নেন তাদের বলবো একটু মাপজোক করে চলুন, বড় ডিজাস্টার কিন্তু এক্ষেত্রে হতে পারে। এবং আপনারা পরিশ্রম করেন, সুতরাং পরিশ্রম অনুযায়ী অর্থোপার্জন হবে। যারা রিলেশনশিপে রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু নতুন কোনো রিলেশনশিপ, মানে যেরকম ব্রেকআপও হতে পারে, আবার ব্রেকআপের পর সে বলে না আবার সানরাইজ হতে পারে আপনার লাইফে। সুতরাং মিথুন রাশির জীবনে দুটোই আছে, তো পুরনো সম্পর্ক ভাঙা এবং নতুন সম্পর্কের সূচনা দুটোই রয়েছে, 50-50। চলে আসবো কর্কট রাশিতে। কর্কট রাশি 4টে করেই বরং বলি, তাহলে আবার পরের দিন আবার 4টে করে আবার বলে দেবো আপনাদের জন্য। কর্কট রাশির জন্য দেখে নেওয়া যাক কি ইন্ডিকেট করছে। কর্কট রাশির জীবনে মেজর ট্রান্সফরমেশন, মেজর পরিবর্তন। কর্কট রাশির জন্য লাইফের একটা সেক্টরে কিন্তু গোয়িং টু বি এন্ড, একটা সাইকেল হয়তো পূরণ হতে চলেছে, কোনো প্রিয় মানুষ হয়তো জীবন থেকে চলে যেতে পারেন। অর্থাৎ বললাম একটা মানে সাইকেল শেষ হচ্ছে, নেক্সট সাইকেলের সূচনা হচ্ছে। ছোটবেলার কোনো পুরনো বন্ধুর সাথে আবার দেখা হতে পারে, রিলেশনশিপ মানে বন্ধুত্ব থেকে যে রিলেশনশিপে কনভার্ট করতে পারে সম্পর্ক। এবং অর্থভাগ্য কিন্তু এ মাসে যথেষ্ট ভালো, মানে নিজস্ব সম্পত্তি তৈরি হওয়ার মানে গৃহযোগ কিন্তু এক্ষেত্রে কর্কট রাশির রয়েছে। সো কর্কট রাশিকেও বলবো ভালো থাকুন, বেস্ট অফ লাক, একটু শুধু সামলে চলুন। এই হলো 4টে রাশি আমি বলে দিলাম, চারটে করে আমরা যাব, 4টে করে আমরা যাব। 3টে এপিসোডে আমরা রাশিফলটা কমপ্লিট করব। এইবার চলে আসব রিডিংয়ে। তো তার আগে শুধু বলে দেবো যে শ্রাবণ মাস সামনে, শ্রাবণ মাসের কাজের মধ্যে যেটা আমি সারা বছর করি না, খুব লিমিটেড টাইমে করি, দ্যাট ইজ কালসর্প এবং গ্রহের প্রতিকার।
এটা ছাড়া সাড়ে সাতির প্রতিকারও এই সময়টা করা, এবং সুবর্ণাদি এই সময়টা প্রকৃতি যেহেতু থাকে না, একটা শ্রাবণ মাস কি মানে আর্দ্রতা, ময়েশ্চার, নতুন বিগিনিং, নিউ বিগিনিং। হ্যাঁ, তো সুতরাং রাশিফলটা বললাম কেন, প্রত্যেক মাসে তো আমি রাশিফল বলি না, একটা নিউ বিগিনিং, এই সেলেস্টিয়াল কানেকশন, এইটার জন্যই কিন্তু এটা বলা। তো এবার ধরুন কারো বিয়ে দীর্ঘদিন ধরে হচ্ছে না, 16টা সোমবার মহাদেবের কাছে করো, বিয়ে হয়ে যাবে। আমরা সারা ভারত জুড়ে এটা করি, প্রচুর মহাদেবের কানে ব্রত হয় এবং বিবাহ নামক ঘটনাটি ঘটেও। সুতরাং যারা 16টি সোমবার করতে চান অবশ্যই করবেন, যারা মেয়ের বিয়ে দিতে চান, শুধু মেয়ের বিয়ে কেন, ছেলের বিয়েও যারা ধরুন আটকে রয়েছে, কেউ আটকে রেখেছে, বন্ধনটা কাটিয়ে দেওয়া যায়, অর্থাৎ মানে যে ড্যামেজটা, ব্লকেজ শ্রাবণ মাসে এটাকে কেটে দেওয়া যায়। এবং অনেক সময় কি হয় সুবর্ণাদি, আমাদের ধরুন শরীর স্বাস্থ্য ডাক্তার তো নিশ্চয়ই দেখাতে হবে, কিন্তু কোনো দেখা যায় যে আমার উপর কিছু প্রয়োগ হয়েছে, কোনো ইভেলাইজ আমার উন্নতি সহ্য করতে পারছে না। ধরুন আপনি একটা অ্যাচিভ করলেন, বা আপনার সন্তান একটা কিছু অ্যাচিভ করলো, খুব ভালো স্কোর করলো, তারপরে দেখলে দুম করে সে বেচারা অসুস্থ হয়ে পড়লো। সে হয়তো এত ভালো কলেজে হয়তো ভর্তি হয়েছে, সে হয়তো কন্টিনিউ করতে পারলো না 2-3 মাস পরে, এরকম। হ্যাঁ, শরীর স্বাস্থ্যের জন্য, বা তার ওই মানে অত ভালো স্কোর করার পরে জিনিসটা তার মানে হলো না, সে কোর্সটা মানে মাঝপথে থেমে গেল। তো এরকম যে এই সমস্ত জিনিস শিবকে বলে না ভূতনাথ, তো এই সমস্ত ইভিলাইজ যারা দিয়ে থাকেন, কেউ স্বেচ্ছায় দেন, কেউ অনিচ্ছাতেও লেগে যায়। তো যেভাবেই হোক আপনার সন্তানকে ক্ষতির হাত থেকে বাঁচাতে শ্রাবণ মাসে এই ভূতনাথের প্রতিকার করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে সন্তানকে সুরক্ষাটা দেওয়া যায়, এবং নিজেদেরও আমাদের ধরুন আমাদের যতই এজ হোক, দেখবেন সাফল্যের একটা নজর লাগে, এটা প্রচুর মানুষের লাগে। এবং যারা ধরুন অনেকটা অ্যাচিভ করেছেন, তারা মানে মানে যত আপনি ওপরে উঠবেন তত দেখবেন ছুঁচের মতো আপনাকে মিটছে। তো সুতরাং যারা সাকসেস পেয়েছেন লাইফে তারা জানেন এটা থাকেই, সাফল্যের সঙ্গে মানে যেরকম পিচ্চা প্রাণী থাকে, সাফল্যের সঙ্গে লোকের শ্বাসও লেগে যায়। সুতরাং মহাদেব কিন্তু এক্ষেত্রে আপনাকে রক্ষা করতে পারেন। আরেকটা হচ্ছে আজকাল প্রচুর অকাল মৃত্যু হচ্ছে। হ্যাঁ, সত্যি তাই, ভয়ঙ্কর ভাবে অকাল মৃত্যু। হয়তো বয়স্ক মানুষ বেঁচে রয়েছেন, তিনি ভুগছেন, মানে কিন্তু কম বয়সে হঠাৎ করে ঘটনাগুলো ঘটছে, এবং মানে অল অফ এ সাডেন, যাদের কেউ এক্সপেক্ট করেনি, হয়তো শারীরিকভাবে সুস্থ ছিল, দুম করে, এই যে যেমন আমাদের ঘটনাটি উঠে আছে, এই সম্ভাবনাময় অভিনেত্রী শেফালি জারিওয়ালা। তো এই যে জায়গাগুলো, এক্ষেত্রেও কিন্তু ধরুন শিবের যে কাজ, আমরা মৃত্যুঞ্জয়, শিবের তো বহু নাম, এবং এক একটি নামের সুবর্ণাদি এক এক রকম মানে গুরুত্ব এবং মাহাত্ম্য আছে। আমি এটা নিয়েও আমি একদিন আলোচনাটা করব, কোন নামের কি গুরুত্ব এবং সেটার ইম্প্যাক্ট কি আমাদের জীবনে, তাৎপর্য কি। তো সুতরাং সেক্ষেত্রেও কিন্তু মৃত্যুঞ্জয় শিবের ক্রিয়া করা হয়। যে এই যে মানে থাকে না কিছু অসুখ, ধরুন মেডিসিন হচ্ছে কিন্তু পুরোপুরি কিওর হচ্ছে না, অন্তত মেডিসিনটা যাতে রেসপন্ড করে। গ্রহগত কোনো কারণে অনেক সময় হয় কি, ধরুন চিকিৎসায় সাফল্য আসতে বিলম্বিত হয়, হ্যাঁ ঠিক মতো হচ্ছে না, অনেক সময় কেতুর একটা প্রভাবের ফলে ভুল চিকিৎসা হয়ে যায়। তো সেক্ষেত্রেও কিন্তু শিবের শরণাপন্ন হলে অনেক অংশে বাধা বিঘ্ন কাটি মোটামুটি একটা সুস্থভাবে জীবন কিন্তু পাওয়া যায়। তো এই কাজগুলো কিন্তু হয়, এবং বিবাহ রিলেটেড তো আমি বললামই, অবশ্যই সেক্ষেত্রে কিন্তু এগুলো সবটাই খুব গুরুত্বপূর্ণ। সাংসারিক তীব্র অশান্তি, স্বামী উগ্র, বা মানে এমন তার ব্যবহার বা নেশাশক্তি, ছেলে মেয়ে নেশাসক্ত হয়ে পড়েছে, স্বামী প্রচণ্ড নেশাসক্ত, মানে বলতে পারছেন না কিন্তু ছেড়ে আসতে পারছেন না, কিন্তু থাকতেও পারছেন না। তো এই সমস্ত জায়গাতেও কিন্তু ক্রিয়াকর্ম করে শ্রাবণ মাসে হয়। এবার চলে আসবো রিডিংয়ে। অবশ্যই রিডিংয়ে আসবো। আমি অ্যাকচুয়ালি একটুখানি চেম্বারটা বলে রাখি, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মঙ্গলবার দক্ষিণেশ্বরের রাশিচক্রের চেম্বারে আপনারা শ্রীময়ীকে পাচ্ছেন, এবং রবিবার করে গড়িয়াহাট ভাগ্যচক্রে চেম্বার থাকছে, শুক্রবার করে চন্দননগর, প্রত্যেক মাসে প্রথম সপ্তাহ ত্রিপুরা আগরতলায় চেম্বার শ্রীময়ী, দ্বিতীয় সপ্তাহে দুর্গাপুর চেম্বার থাকে, এবং অবশ্যই মাসে একটা করে গঙ্গারামপুর চেম্বার। 9330955723 একটি বুকিং নাম্বার, 6291355429 আরেকটি বুকিং নাম্বার, এবং একটি ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে আপনারা বুকিং করতে পারেন। হোয়াটসঅ্যাপ কিন্তু 7439081851, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার যাবো আজকে কৃষ্ণনগরটা শুরু হচ্ছে, যারা ওখানে দেখাতে চান, হ্যাঁ নতুন চেম্বার, তো আপনাদের এই অনুরোধে শুরু হচ্ছে, যারা ওই দিককার মানুষজন তারা কৃষ্ণনগরের জন্য দ্রুত বুকিং করা শুরু করুন। আচ্ছা, এবার রিডিংয়ে আসছি। এই ভদ্র মহিলা, উনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, ইনি থাকেন বারাসাত বেড়াচাঁপা,
একটি জায়গা, আমি কোথায় ঠিক জানি না, যাই হোক বারাসাতে, উনি বলেছেন বারাসাতে বেড়াচাপা থাকে। তার একজন সরকারি চাকুরি ছেলের সাথে জোটক মিলিয়ে প্রতিকার প্রতিবিধান করে 2017 সালে বিয়ে হয়েছিল এবং 6 মাসের একটি শিশুকন্যা আছে। স্বামী উগ্র স্বভাব, প্রচুর নেশাশক্তি, এই যেই কথাটা আমরা বলছি, দেখুন মেলটা একদম 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 প্রচুর নেশাসক্ত ছিল এবং মারধর করতো। মেয়েটি বাপের বাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছিল এবং সেটা মোটামুটি 2022 শেষের দিকে। আচ্ছা, অল অফ এ সাডেন এখন সমস্যাটা হয়েছে এবং এসে মেয়েটি একটি চাকরি, ছোটখাটো চাকরি পেয়েছে, মানে 5 বছর ঘর করেছে। 5 বছর সে ঘর করেছে। এবার যেটা গন্ডগোলটা যেটা হয়েছে সেটা হচ্ছে স্বামী ভদ্রলোকটি গত 8-9 মাস আগে দুম করে মারা গেছে। ওহো। ভদ্র মহিলা শ্বশুর বাড়ি থেকে তাকে জানানো হয়নি, তার কোনো শ্বশুর বাড়ি পাড়ায় পাড়াপড়শি থেকে তাকে ফোন করে খবরটা জানিয়েছে, তাকে তারা যেখানে দাহ কার্য শ্মশানে সেখানেও অ্যালাউ করেনি এবং তারা যা স্বামীর যা কিছু ধরুন নমিনেশন এই ওই সেই ইত্যাদি প্রভৃতি তাকে কোনো কিছুই এখন দিচ্ছে না। এই মেয়েটি এখন অথই জলে পড়েছে এবং নট অনলি দ্যাট, শ্বশুরবাড়ি এখানে তিনি 2-1 বার যাওয়ার চেষ্টা করেছিলেন, কারণ তার শিশু সন্তানের তো একটা অস্তিত্বের ব্যাপার, দাবি, অধিকার আছে ইত্যাদি প্রভৃতি। তো এবারে তিনি জানছেন, মানে তারা শ্বশুরবাড়ির লোকেরা থাকে না মফস্বলের দিকে, একটু গ্রামের দিকে, মানে তাদের যে ছেলে নেশাসক্ত, মারধর করতো বউকে, যখনই এরকম ভাবে মাঝরাতির বউকে বাড়ি থেকে বার করে দিত, তাকে পড়শিদের বাড়ি গিয়ে থাকতে হতো, সে সমস্ত এখন মানে সে আর কি মারা গিয়ে আমাদের দেশে থাকে না, লোকে মহান হয়ে যায়, মহান হয়ে গেছে। হ্যাঁ, সে এখন মহান হয়ে গেছে এবং তারা শ্বশুরবাড়ির লোকেরা বলছেন এই মেয়ে খারাপ, এর কারণে মানসিক কষ্টে আমাদের ছেলে মারা গেছে। তো হ্যাঁ, যাতে কোনো সম্পত্তি দিতে না, যাতে কিছু দিতে না হয়, নমিনেশন ইত্যাদি, মানে ভয়ঙ্কর। মানে এই মহিলা এবার কি করবে? মানে দেখুন, তার যদি ডিভোর্সটা হয়ে যেত তাহলে তো তার আর কোনো প্রবলেম কিছু সেক্ষেত্রে থাকতো না, সে মারা গেছে, হ্যাঁ, সে নতুন করে তার জীবন শুরু করবার পক্ষেও কিছু বাধা ছিল না। এবার মহিলাটি আমাকে বলছে, দিদি আমি টাকা পয়সা ইত্যাদি প্রভৃতি আমার প্রয়োজন আছে কিনি সেটা পরের কথা, কিন্তু আমার সন্তান তো তার বাবার জিনিসগুলো, হ্যাঁ সেটা তো তার রক্ত, তো হ্যাঁ তার রক্ত, তার আইনসম্মত অধিকার, তা সে কি এখানে পাবে এবং আদৌ কি আমি এখান থেকে আমার যেটা অধিকার, আইনগত অধিকার, সেটাকে আমি পাবো? তো সুতরাং এবং এই বদনামের ভাগিদার হওয়া থেকেই বা আমি কতদিনে রেহাই পাবো? তো আমি আসছি একদম সাংসারিক সমস্যা, মানে একটি হোয়াটসঅ্যাপ, এবং আমার মনে হয় সুবর্ণাদি প্রচুর আমাদের দেশের মেয়েরা এই মানে সমস্যার মুখে কিন্তু পড়েন, যাদেরকে কিন্তু মানে সরাসরি যে অপরাধে তারা অপরাধী নন সেই কারণেও কিন্তু তাদের দোষারোপ করা হয় এবং এটার মুখোমুখি তারা হন। হ্যাঁ, যেটা আমি ভেবেছিলাম ঠিক সেই জিনিসটা। তারা যে আপনাকে এই যে আপনি যেটা বলেছেন যে দিদি ভাববেন না আমি একটুও বাড়িয়ে বলছি, না বাড়িয়ে আপনি বলছেন না, এই যে শ্রীময়ীর ভেরিফিকেশন কার্ড 3 of Swords সত্যিই আপনাকে এইভাবে মানে ওয়ান শর্ট অফ চরিত্র হনন, মানে এত কাদা ছেটানোর চেষ্টা করছেন আপনার শ্বশুরবাড়ির লোক নিজেদের স্বার্থে। তো এই ক্ষেত্রে আপনি জানতে চেয়েছেন আমি কিভাবে এখান থেকে বার হতে পারবো। প্রথমে বলবো যে দেখুন, অপবাদ মানুষের খুব দীর্ঘস্থায়ী নয়, তা হলেও আপনার যেটা আমি কার্ড দেখছি এখানে অপবাদের যোগ কিন্তু রয়েছে, মানে নিজের করার দোষ লোকে আপনার ঘাড়ে চাপিয়ে দেবেন, হ্যাঁ এই জিনিসটা আছে আপনার, এবং এটার জন্য আপনাকে সান অর্থাৎ রবির প্রতিকারটা কিন্তু করে নিতে হবে। যে আপনি অ্যাকচুয়ালি কিছু করেননি, আপনি তার সাথে ঘর করতে পারেননি, রোজ রাত্রিবেলা কেউ যদি মদ খেয়ে সে তার বউকে পেটায়, সেই কি করে সুখে সংসার করবে? কখনোই না। কিন্তু জটক মিলিয়ে বিয়ে হচ্ছে, দেখুন আপনি যেখান থেকে মিলিয়েছিলেন বা আপনাকে রাজযোগ বলা হয়েছিল, হ্যাঁ, তো সেখান থেকেও আপনি মিসগাইডেড হচ্ছেন। ওই এপিসোডটা আমি আর গেলাম না। তো আপনাকে ভাই, আপনি রিকভারি রাস্তা জানতে চেয়েছেন, ডিপ্রেশনে আছেন, এটাও সত্যি কথা, আপনাকে কিন্তু আইনের দ্বারস্থ হতে হবে। জাস্টিস কার্ড ইজ হিয়ার। একমাত্র আইনই আপনাকে সেক্ষেত্রে উপযুক্ত জায়গা দিতে পারে, হয়তো সময় লাগবে, লড়াই হবে, কিন্তু একমাত্র আইনের মাধ্যমেই কিন্তু আপনি আপনার, কারণ আপনি লিগ্যাল ওয়াইফ, আপনি লিগ্যাল ওয়াইফ, আপনি সেখানে থেকেছেন, আর তাছাড়া পাড়াপড়শিও তো রয়েছে, সে যে এভরিডে এরকম আপনি থাকতে চেয়েছেন, আপনি ইতিপূর্বে 2-3 বার বাপের বাড়ি এসছেন, আবার একটা পারিবারিক বৈঠক হয় না, আমাদের ছেলে এরকম করবে না,
বা আপনার বাড়ি থেকেও বলে তুমি যদি এরকম করো তাহলে সেক্ষেত্রে আপনার বাবা মা বা অন্য আত্মীয়রা বলেছেন তাহলে কি করে মেয়েকে পাঠাবো, হোয়াট এভার, একটা আন্ডারস্ট্যান্ডিং মৌখিকভাবে হয়েছিল, এটা তো কোনো লিখিত পড়িত কিছু হয় না। তো সুতরাং সেক্ষেত্রেও কিন্তু সেটা ওয়ার্কআউট করেনি, 2 দিন 4 দিন 7 দিন, দেন আবার সেই পুনরাবৃত্তি হয়েছে। হ্যাঁ, তো সুতরাং কিন্তু এক্ষেত্রে হলেও তার বহু সাক্ষী এবং প্রমাণ আছে। এবং আপনার গায়ে যে মারের দাগের ছবিটা আপনি আমায় পাঠিয়েছিলেন সেটা আপনার পক্ষে একটা বড় প্রমাণ। তো সুতরাং তিনি মারা গেছেন, দুঃখের ঘটনা, কিন্তু কি করা যাবে, আপনাকে নিজের অধিকার আদায় করতে গেলে ভাই আইনের দ্বারস্থ হতে হবে, রবিটাকে পাওয়ারফুল পাওয়ার দিতে হবে এই বদনামের কপাল, এবং যাতে আপনি ন্যায্য বিচার পান সেটার জন্য শ্রীময়ী ক্রিস্টাল হিলিং আছে। আপনি প্রয়োজন বোধে বারাসাতের কাছাকাছি, হয়তো কৃষ্ণনগর, আমি যদি খুব ভুল না করি ওই দিক কাছাকাছি হয়তো বা হবে, তো সেক্ষেত্রে আপনি যোগাযোগ করে নেবেন এবং এইটা ফেলে রাখবেন না, কারণ এমনিতেই প্রসিডিওরটা কিন্তু যথেষ্ট লেংদি হবে। হ্যাঁ, কাজে এমনি তো অনেকটা দিনও সময়, অনেকটা দিনও, কারণ যত দিন যাবে ততই কিন্তু ধরুন আপনার যে অধিকারের জায়গাটা সেটা কিন্তু তত ক্ষীণ হতে থাকবে। তো যে ফ্যামিলি আপনাকে সৎকারের সময় ডাকেনি বা তারা খবর পর্যন্ত দেয়নি, তো তারা যে সহজে তাদের মানে সেই ঘেঁষতেই দেবে না। কাজে আপনাকে যা করতে হবে সেই লড়াই করেই পেতে হবে। বাকি ওই দুটো প্রতিকার আপনি করে নিন, সেক্ষেত্রে আইন আপনার ফেভারে আসবে। ভালো থাক। এটা তো একটা মানে জ্বলন্ত বাস্তব, একদম বাস্তব। জাস্ট আমরা এটা নিয়ে তুমি বলছিলাম তার মাঝখানে দিতেই এই রিডিংটা চলে আসলো। আচ্ছা, তোমার কাছে আরেকটা বোধহয় রিডিং রয়েছে? আমার কাছে আরেকটা রিডিং রয়েছে, এবং সেটি জায়গাটা হচ্ছে আমি বলে দিচ্ছি। এক্ষেত্রে এই মেয়েটির বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে না, বয়স মোটামুটি 36 পার হয়ে গেছে, মেয়েটির বিয়ে হচ্ছে না, মেয়েটি সুন্দরী, শিক্ষিতা এবং একটি ভালো জায়গাতে সে চাকরি করে, চাকরি বাকরি নিয়ে তার কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে তার মা জানতে চেয়েছেন, দিদি আমরা কি মানে জামাই দেখে যেতে পারবো? এখন আর আশা নেই। এবং এখন যেটা হয়েছে, মেয়েটি কি করছে, মানে তার আত্মীয় স্বজনের বিয়ে হলে, কারণ দেখুন আত্মীয় স্বজনের বিয়ে মানে সেক্ষেত্রে তার ছোট মানে জুনিয়র গ্রুপটার বিয়ে হতে শুরু করেছে, সেখানে গেলে বলে আচ্ছা তুই করলি না কেন রে, কিছু রিলেশন ছিল সে বুঝি বিয়ে করেন, মানে এই রকম প্রশ্নের মুখোমুখি তাকে হতে হচ্ছে। তো সুতরাং সে এখন আর আত্মীয় স্বজন বাড়ি যায়ও না, তার অফিস করে সে ঘরের কোণে থাকে। এবং ইদানিং সে মানে যেহেতু তার বাবা মা ওই বাড়িতে রয়েছেন, সে আত্মীয় স্বজন আসলে তো তাদের কাছে আসবে, তো সুতরাং সে ওই বাড়িতে থাকতে চাইছে না। হ্যাঁ, আপনার মেয়ের বিয়েটা হবে, সময় খুব সীমিত, আমি খুব চট করে বলছি, কিন্তু আপনার মেয়ের বিয়েটা না ব্লক করা আছে। আপনি দেখুন ব্ল্যাক শ্যাডোটা এখানে রয়েছে। আপনার মেয়ে শুরু থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ বোর্ডের পরীক্ষায় কিন্তু মানে টপ স্কোরার, সে জেলাভিত্তিক সাফল্য পেয়েছিল এবং চাকরিটাও সে একটি অত্যন্ত উঁচু পোস্টে চাকরি করে। এই ইভেলাইজ তার লাইফে সেটেলমেন্টের পক্ষে, মানে বলে না সাফল্য কখনো শত্রু হয়ে দাঁড়ায়, সেই মৃগনাভির মতো তার সাফল্য তার লোকের ঈর্ষা, আমরা ইভিল আইডি বলছিলাম, ঈর্ষার কারণ আপনার মেয়ে কিন্তু ইভিল আইয়ের শিকার। সুতরাং এক্ষেত্রে ইভিল আইটাকে আগে সরান, বিয়ের ব্লকেজটাকে কাটিয়ে নিন শ্রাবণ মাসে, এবং আমি আশা করছি খুব দ্রুত যদি এই আপনি করে রাখুন, তাহলে এ বছরের শেষ দিকে থেকে শুরু করে মোটামুটি নেক্সট বছরের ফার্স্ট কোয়ার্টারের মধ্যে মেয়ের বিয়ে হয়ে যাবে। কিন্তু সেটাকে সরাতে হবে, কারণ সেটাকে সরাতেই হবে আপনাকে, এটার জন্যই তো, নালে 36 বছর পার হতো না, এই রকম মেয়ে কেন পার হলো? যত ফেলে রাখা যাবে তত সময় যাবে। সুতরাং আজকের হাতে সময় নেই, অবশ্যই চেম্বার তো বলেছি, চেম্বারে যোগাযোগ করুন। কৃষ্ণনগরে কিন্তু খুব শীঘ্রই চেম্বার শুরু হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু বুকিং অন রয়েছে, আপনারা বুকিং করতে পারেন। অনেক ধন্যবাদ জানো বাবা তোমাকে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার, সকলে ভালো থাকুন।